সুপ্রভাত বন্ধুরা। আজ ৪ঠা জুলাই শনিবার। শুরু করছি চিন্তনের মুখ্যবার্তা। আজকের মুখ্যবার্তার বিশেষ বিশেষ বিভাগগুলি: আন্তর্জাতিক সংবাদ, দেশের সংবাদ, রাজ্যের সংবাদ এবং খেলার সংবাদ। আন্তর্জাতিক সংবাদ। প্যালেস্তিনীয় ন্যাশনাল ইনিশিয়েটিভের মহাসচিব মুস্তাফা বারাগুতি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল গাজায় ৩৫০০ বারেরও বেশি যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। তিনি আরও বলেন, দখলদার ইসরায়েল গাজা উপত্যকায় কোনোদিনই গণহত্যা থামায়নি, তারা সেখানে গণহারে মানুষ খুন করেই যাচ্ছে। তার মতে, বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করা হলে সেই যুদ্ধবিরতির কোনো গুরুত্ব থাকে না। বারাগুতি বলেন, যুদ্ধবিরতি হওয়ার পর তা লঙ্ঘনের ফলে শত শত শিশুসহ ১০৬০ জনের বেশি প্যালেস্তানীয় শহীদ হয়েছেন এবং আরও ৩৪০০ জনের বেশি আহত হয়েছেন। সারা বিশ্ব যখন ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় মেতে আছে, ঠিক তখনই গাজা উপত্যকায় ঝরে গেল আরও এক ফুটবলারের প্রাণ। ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হয়েছেন প্যালেস্তাইনের জাতীয় ফুটবলার সেলিম আল আসকার। প্যালেস্তাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সূত্রে তুর্কি সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি এই তথ্য নিশ্চিত করেছে। পিএফএ জানিয়েছে, দখলদার ইসরায়েল বাহিনীর নির্বিচার গুলিবর্ষণে প্রাণ হারিয়েছেন এই প্যালেস্তানীয় গোলরক্ষক। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই গণহত্যা এখনও পর্যন্ত ১০০০-এর বেশি অ্যাথলেট সহ অসংখ্য প্যালেস্তানীয় ক্রীড়াবিদ নিহত হয়েছেন। জেরুজালেমে একটি স্থায়ী নতুন দূতাবাস ভবন নির্মাণের জন্য ইসরায়েলের সঙ্গে চুক্তি সই করল যুক্তরাষ্ট্র। বুধবার ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই চুক্তি সই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে ২০১৭ সালের ডিসেম্বরে নিজের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন। সেই সঙ্গে তিনি তেল আভিভ থেকে যুক্তরাষ্ট্রের দূতাবাস জেরুজালেমে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। সুইডেনে অবস্থিত রাশিয়ার দূতাবাসে আবারও ড্রোন হামলার অভিযোগ উঠল। রুশ দূতাবাসের দাবি, হামলায় ব্যবহৃত একটি ড্রোনে নকল বিস্ফোরক বহন করা হচ্ছিল। রাশিয়ার দূতাবাস টেলিগ্রামে জানায়, একটি ড্রোন দূতাবাস প্রাঙ্গণে লাল রং ভর্তি একটি পাত্র ফেলে যায়। অপর একটি ড্রোনে একটি নকল তাৎক্ষণিক বিস্ফোরক, যা ইম্প্রোভাইজড এক্সক্লুসিভ ডিভাইস বলে পরিচিত, সেটি ছিল। ইচ্ছাকৃতভাবেই রুশ দূতাবাসের কাছাকাছি এই ড্রোন ফেলা হয়। কাতারের রাজধানী দোহায় বুধবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যেকার এক দফা পরোক্ষ আলোচনা শেষ হয়েছে। তবে এই আলোচনায় স্থায়ী শান্তির পথে কোনো অগ্রগতির লক্ষণ দেখা যায়নি। বরং ২ সপ্তাহ আগে ঘোষিত অন্তর্ভুক্তি চুক্তিতে যেসব বিষয়ের সমাধান হয়েছে বলে দাবি করা হয়েছিল, এবারের আলোচনাতেও সেগুলোতেই বেশি জোর দেওয়া হয়েছে। আলোচনার বিষয়ে অবগত সূত্রগুলো জানায়, ২ দেশের প্রতিনিধিরা দোহায় ২ দিন ধরে বৈঠক করেছেন। তারা মূলত প্রাথমিক চুক্তির ২টি গুরুত্বপূর্ণ বিষয়, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল এবং ইরানের আটকে থাকা তহবিল ছাড় করানো নিয়ে আলোচনা করেছেন। বাংলাদেশের কক্সবাজারের টেকনাফ সীমান্তে আবার রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়েছে মায়ানমার সেনা এবং বিদ্রোহী আরাকান আর্মি। বাংলাদেশের সংবাদ মাধ্যম জানাচ্ছে, বৃহস্পতিবার থেকেই টেকনাফ লাগোয়া মায়ানমারের রাখাইন রাজ্যে বোমা বিস্ফোরণ এবং ভারী অস্ত্রের গোলাগুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় গ্রামগুলিতে। সেই সঙ্গে নজরে এসেছে বিমান হামলার ঘটনা। বৃহস্পতিবার সকাল থেকে ভেসে আসা গোলাগুলির শব্দে সীমান্তবর্তী ওয়াইকং এবং পিংলা ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার আশঙ্কায় মৎস্যজীবীরা সীমান্তবর্তী নাফ নদী থেকে তীরে ফিরে আসেন। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি জানাচ্ছে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। নতুন করে সংঘর্ষের ঘটনায় রাখাইন থেকে আবার রোহিঙ্গা শরণার্থীর ঢল নামতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে বাংলাদেশের কয়েকটি সংবাদ মাধ্যম। আসছি দেশের খবরে। মুম্বাই হাইকোর্টের বিচারপতির স্পষ্ট ঘোষণা, নাগরিকেরা সরকারের ভৃত্য নয়। নাগরিকদের কেন্দ্রীয় সরকারের দাসে পরিণত করা হচ্ছে। নাগরিকদের দাসে পরিণত করা যায় না। তারা পুলিশ, মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী কারো দাস নয়, তারা হলেন জনসেবক। সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতা করে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া এসডিপিআই এর মহারাষ্ট্রের রাজ্য সাধারণ সম্পাদক সৈয়দ আহমেদ আব্দুল ওয়াহিদ চৌধুরীর করা এক মামলার শুনানিতে মুম্বাই হাইকোর্টের এক বেঞ্চের বিচারপতি মাধব জমাদার এই কথা বলেছেন। মুম্বাই হাইকোর্টের বিচারপতির আরও প্রশ্ন, অন্য কোনো দলের সঙ্গে যুক্ত বলেই কি সৈয়দ আহমেদ আব্দুল ওয়াহিদ চৌধুরীর বিরুদ্ধে এই সব মামলা দায়ের করা হয়েছে? তিনি দল বদলাতেই তো এসব মামলা উঠে যাবে। সারা দেশেই তো এখন দলবদলের বা হর্স ট্রেডিংয়ের খেলা চলছে।
এবার দিশেহারা আরএসএস বলল, রাম মন্দিরের চুরিকে দেশবিরোধীরা বাড়িয়ে দেখাচ্ছে। অযোধ্যার রাম মন্দিরে ৩,০০০ কোটি টাকা চুরি নিয়ে দিশেহারা দশা বিজেপি দল, কেন্দ্রীয় ও যোগী আদিত্যনাথ সরকারের। কারণ দেশে হিন্দুত্বের মেরুকরণে রাম এবং রাম মন্দিরই গৈরিক বাহিনীর অন্যতম প্রধান হাতিয়ার। তাতেও চুরি এবং গৈরিক বাহিনীর মধ্যে এবার চুরিতে দিশেহারা আরএসএস। কারণ শুক্রবার রাম মন্দিরের চুরির ঘটনায় শেষ পর্যন্ত বিবৃতি দিতে হলো আরএসএসকে, এবং যথারীতি বিষয়টিকে নিয়ে দেশবিরোধী শক্তিগুলি বাড়াবাড়ি করছে বলেও দাগিয়ে দিল। সংঘের সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসাবোলে বলেন, মন্দিরের অনুদান চুরির ঘটনা দুর্ভাগ্যজনক। এই ঘটনা সমগ্র হিন্দু সমাজ এবং ভগবান রামের লক্ষ লক্ষ ভক্তের অনুভূতি ও বিশ্বাসকে গভীরভাবে আহত করেছে। তার সাথে তিনি এটাও বলেন, রাম মন্দিরের এই ঘটনাকে নিয়ে বিরোধীদের এত উদ্বেগ হওয়ার মতন কিছু ঘটেনি। দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির অবস্থান কর্মসূচির দ্বিতীয় দিন থেকেই বামপন্থী ছাত্ররা সেখানে গণপাঠাগার চালাচ্ছে। উদ্দেশ্য যাতে মানুষ সেখানে বসে পড়তে, বিষয়গুলি বুঝতে ও আলোচনা করতে পারে। কিন্তু ১৩ দিনের মাথায় দিল্লি পুলিশ এসে শিক্ষার্থীদের পাঠাগারটি সরিয়ে ফেলার নির্দেশ দেয়। শিক্ষার্থীরা এর কারণ জানতে চাইলে পুলিশ লাইব্রেরি থেকে শিবাজি মহারাজ এবং ভগৎ সিং সহ অন্যান্যদের ওপর লেখা বইগুলি ছুঁড়ে ফেলে দেয়। প্রতিবাদী শিক্ষার্থীদের আটক ও মারধরও করা হয়। প্রসঙ্গত আলোচ্য বইটি হলো কৌন হ্যায় শিবাজি, যা বিশিষ্ট কমিউনিস্ট গোবিন্দ পানসারের লেখা। যে বামপন্থী ছাত্ররা মার খেলেন তারা শুরু থেকেই যন্তর মন্তরে সিজেপি অবস্থান বিক্ষোভে সক্রিয়ভাবে অংশ নিচ্ছিলেন। সিন্ধু জলবন্টন চুক্তি নিয়ে সম্প্রতি ভারতের বিরুদ্ধে সুর চড়িয়েছিল পাকিস্তান। তারই জবাব দিল নয়াদিল্লি। জানালো, সিন্ধু জলবন্টন চুক্তি নিয়ে নিজেদের অবস্থান বদল করবে না ভারত। অর্থাৎ সিন্ধু জলবন্টন চুক্তি আপাতত স্থগিতই থাকবে। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, অপরিবর্তিতই থাকবে সিন্ধু জলবন্টন চুক্তি নিয়ে ভারতের অবস্থান। রণধীরের কথায়, পাকিস্তানকে অবশ্যই আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ বন্ধ করতে হবে। উত্তরপ্রদেশে নিয়ন্ত্রণ হারিয়ে টোল প্লাজায় ধাক্কা মারল একটি এলপিজি ট্যাঙ্কার। ভয়াবহ বিস্ফোরণে তাৎক্ষণিক মৃত্যু ৫ জনের। পক্ষপাত দুষ্ট কর্মকাণ্ড থেকে গণতন্ত্রকে রক্ষা করুন, প্রধান বিচারপতিকে চিঠি পাঠিয়ে অভিযোগ জানালেন বিরোধীরা। বিরোধী দলগুলোর চিঠিতে বেশ কয়েকটি বিষয় উপস্থাপন করে শীর্ষ আদালতের কাছে তার প্রতিবিধানের আর্জি জানানো হয়েছে। এর মধ্যে অন্যতম হল নির্বাচন কমিশনের পক্ষপাত দুষ্টতা এবং এসআইআর প্রক্রিয়ার অস্বচ্ছতা। উত্তরপ্রদেশে বিজেপি নেতার রোড শো, টেট পরীক্ষা দিতে পারলেন না অনেক পরীক্ষার্থী। ভেনিজুয়েলায় ভারতীয় নাবিকের রহস্য মৃত্যুতে কূটনৈতিক হস্তক্ষেপের দাবি জানালেন সিপিআইএম সাংসদ জন ব্রিটাস। আসন বৃদ্ধি ৫০% লিখতে রাজি হল কেন্দ্র। সরকারি সূত্রের বক্তব্য, প্রতিটি রাজ্যের লোকসভার আসন ৫০% করেই যে বাড়বে তা লিখিতভাবে পরিবর্তিত আসন পুনর্বিন্যাস বিলে রাখা হবে। এখন রাজ্যের খবর। অন্নপূর্ণা ভাতা নিয়ে মহিলাদের তুমুল বিক্ষোভে উত্তাল হলো ব্লক দপ্তর ও গ্রাম পঞ্চায়েত দপ্তর। আবেদনকারীদের সবার আবেদনপত্র আপলোড না করেই মনগড়াভাবে যারা লক্ষ্মী ভাণ্ডার পেতেন ও যারা অনলাইনে আবেদন জমা দিয়ে তাদের একটা অংশ অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়ার তথ্য উঠে এলো। এমন কাণ্ডে অন্নপূর্ণা ভাতায় বঞ্চিত শত শত মহিলার বিক্ষোভ হঠাতে দাসপুর ১ নম্বর বিডিও দপ্তরে নামানো হলো বিশাল পুলিশ বাহিনী সহ র্যাব। সেই বাহিনী ধাক্কাধাক্কিকে উপেক্ষা করেই মহিলারা ক্ষোভ উগরে দিলেন। বর্তমান বিজেপি সরকার প্রত্যেকটা ক্ষেত্রে বিভাজনের কথা নিয়ে আসছে পশ্চিমবাংলায়। এমন একটা পরিবেশ সৃষ্টি করতে চাইছে যে এই সরকারের বিরুদ্ধে কথা বলা মানেই সে হচ্ছে দেশ বিরোধী। বিজেপি সরকারের কর্পোরেট তোষণ নীতির কথা উল্লেখ করে মোস্তাফিজুর রহমান বলেন, রাজ্যের বামফ্রন্ট সরকার থাকার সময় সংখ্যালঘু মানুষদের নিরাপত্তাহীনতায় ভুগতে হয়নি। মোস্তাফিজুর রহমান আরও বলেন, আদর্শহীন, নীতিহীন, আপাদমস্তক, দুর্নীতিগ্রস্ত তৃণমূল পরিচালিত সরকারের বিরুদ্ধে ১৫ বছর ধরে আমরা সংগ্রাম করেছি। তৃণমূল কংগ্রেস দলটা এমনভাবে রাজ্যের সমস্ত ক্ষেত্রগুলিকে ধ্বংস করে দিয়েছিল। অতিষ্ঠ মানুষ সরকার পাল্টানোর জন্য বিজেপিকে এনেছে। বিজেপি আমাদের কাছে অপরিচিত নয়। ২০১৪ সাল থেকে আমরা কেন্দ্রে বিজেপি সরকারকে দেখছি, বিজেপি পরিচালিত রাজ্য সরকারগুলিকেও দেখছি। ২০১৪ সাল থেকে বিজেপি মিডিয়াতে যা বলেছে ঠিক তার উল্টোটাই করেছে। সিপিআইএম রাজ্য কমিটির সদস্য এবং বিধায়ক মুস্তাফিজুর রহমান রানা শুক্রবার রহরার বলাগড়ের জনসভায় কথা বলেন। স্লোগানে মুখরিত হয়ে জনসভায় বিপুল সংবর্ধনা জানানো হয় তাঁকে।
বিধায়কদের সইজাল কাণ্ডে কলকাতা হাইকোর্টে স্বস্তি পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার রক্ষা কবচের মেয়াদ বৃদ্ধি করা হলো। বিচারপতি শুভ্রা ঘোষ জানিয়েছেন 17 জুলাই পর্যন্ত রক্ষা কবচ থাকবে সাংসদের, তবে তদন্তের সহযোগিতার নির্দেশ কিন্তু বহালই থাকছে। বিচারপতি ঘোষের পর্যবেক্ষণ, যেহেতু বিচারপতি কৌশিক চন্দ্রের এজলাসে এই মামলার শুনানি হচ্ছে এবং তিনি বর্তমানে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে রয়েছেন, সে কারণে 17 জুলাই পর্যন্ত অভিষেকের রক্ষা কবচ বহাল থাকবে। বিচারপতি চন্দ্র ফিরে এলে পরে তার এজলাসেই অভিষেকের মামলার শুনানি। দার্জিলিং পাহাড়ে কেন্দ্রীয় সরকারের হর ঘর জল প্রকল্প বাস্তবায়নে প্রায় 14.5 কোটি টাকা দুর্নীতির অভিযোগ। এই বিষয়ে সরব হয়েছেন ইন্ডিয়ান গোর্খা জনশক্তি ফ্রন্টের প্রধান অজয় এডওয়ার্ড। তিনি প্রকল্পগুলোর নিরপেক্ষ কারিগরি ও আর্থিক তদন্তের দাবি জানিয়েছেন। এডওয়ার্ড বলেন, দার্জিলিং কার্শিয়াং মিরিক পরিদর্শনের সময় তার দল এমন বেশ কিছু জল সরবরাহ প্রকল্প দেখতে পেয়েছে যেখানে জলের কল শুকনো, ওভারহেড ট্যাঙ্ক খালি, পাইপলাইনের সংযোগ বিচ্ছিন্ন এবং পরিকাঠামোর কাজ অসম্পূর্ণ অবস্থায় রয়েছে। এরপরই তিনি প্রশ্ন তুলেছেন, এই অচল প্রকল্পগুলোর জন্য পরিচালনা ও রক্ষণাবেক্ষণের কাজের আদেশ জারি করা হয়েছে, সেটা কেমন করে সম্ভব? পিংলা কলেজের গেটে এসএফআইয়ের সহায়তা কেন্দ্রে বিজেপির মদ্যপ বাহিনীর হামলা। এসএফআইয়ের সহায়তা কেন্দ্রে নবাগত সহ অভিভাবকদের ভিড় দেখে বিজেপি তাদের বহিরাগত মদ্যপ বাহিনীকে নিয়ে হামলা চালায়। এতে গণেশ শীট, সুমন দাস, জয়ন্ত দাস, অনিমেষ মণ্ডল এমন 4 জন ছাত্র নেতা ও কলেজ পড়ুয়া রক্তাক্ত হয়। আহত হয় এসএফআইয়ের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি সুকুমার মাঝি সহ একাধিক স্থানীয় যুবকর্মী। কলেজ গেটে এই হামলার পর মদ্যপ বাহিনী এসএফআইয়ের অফিসেও হামলা চালিয়ে ভাঙচুর চালায়। আহতদের পিংলা হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করানো হয়। পিংলা থানায় বৃহস্পতিবার এই ঘটনার অভিযোগ দায়ের করা হলে শুক্রবার আবারও অতর্কিতে বিজেপি দলের বাহিনী জনাব 40-50 জন মদ্যপ অবস্থায় হামলা চালানোর ঘটনায় জড়িতদের অনেকের নাম সহকারে পিংলা থানায় অভিযোগ দায়ের করা হয়। এই ঘটনার ছবি সমেত অভিযোগপত্র জেলা পুলিশ সুপার ও এসডিপিও দপ্তরেও মেল করে পাঠায় এসএফআই। এসে খেলার খবর। বিশ্ব চ্যাম্পিয়ন ডোম্মারাজু গুকেশ গ্র্যান্ড চেস ট্যুরের ক্রোয়েশিয়ার জাগ্রেব লেগে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে। ডাচ গ্র্যান্ডমাস্টার অনিশ গিরিকে হারিয়ে তিনি মোট 7 পয়েন্ট নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। 2026 ফুটবল বিশ্বকাপ ফিফা নকআউট পর্বের উত্তেজনাপূর্ণ সব ম্যাচ চলছে। লিওনেল মেসি টানা 8 ম্যাচে গোল করার অবিশ্বাস্য বিশ্ব রেকর্ড গড়েছেন এবং আর্জেন্টিনা কেপ ভার্দেকে হারিয়ে শেষ 16তে পৌঁছেছে। অন্যদিকে মিশর টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ 16তে জায়গা করে নিয়ে ইতিহাস সৃষ্টি করেছে। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।